শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহাগ। বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এমন ঘটনার সঠিক প্রেক্ষিতে তার জানা নেই। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির ছবি বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, তাই ঠিক কোনো নিয়মে তার ছবি অপসারণ করা হয়েছে তা সরকারকে পরিষ্কার করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে। লিখিত না হলেও এমন এক আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় বাংলাদেশের বাইরে অবস্থিত ৮২টি মিশন এবং উপমিশনের অধিকাংশতে। জানা যায়, এমন নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই নির্দেশ অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়। এই নির্দেশের প্রেক্ষিতে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। কূটনৈতিক সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর বেশ কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে। রবিবার এমন বিষয়ে আলোচনা উঠে সচিবালয়েও। ঠিক কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে তা সঠিকভাবে জানা নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টি নিয়ে ধূম্রজাল কাম্য নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহ বেনাম খান। কোন বিধি বলে এমন নির্দেশনা তা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। যে ডাইরেক্টিভসটা দেওয়া হচ্ছে সেইটা আমি মনে করি যে নতুন বিধির মাধ্যমে যদি করা হয়ে থাকে, সেটা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ করা যায়, তাহলে আমার মনে হয় অনেক বিতর্কের অবসান ঘটবে। এবং এটাও মনে রাখা দরকার যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনস প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, সে লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। বলেছেন, গণপরিষদ নয়, সরকারের লক্ষ্য জাতীয় নির্বাচন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপরও গুরুত্ব দেন তিনি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন, এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে ইসি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ, গণপরিষদ নির্বাচনের দাবিসহ নানা কারণে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা রাজনীতিতে। তবে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না। দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব। সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন উপদেষ্টা। যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা, সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায়, সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি। এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সৈয়দা রিজওয়ানা। উড়িয়ে দেন
প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার গুজবও। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করছে সরকার। রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে চূড়ান্ত খসড়া নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষ। বিএনপি বলছে, সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি তেমনি রয়েছে অসামঞ্জস্যতা। অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে সনদ বাস্তবায়ন করবে তেমন সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় হতাশ এনসিপি। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকে সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামায় আপত্তি জানিয়েছে সিপিবি সহ কয়েকটি দল। আরফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুরুতেই সংস্কার কমিশন গঠন, এরপর মতামত, 2 পর্বে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের বৈঠক। অবশেষে জুলাই সনদ নিয়ে অন্তত 35টি দলের আপত্তি সুপারিশ নিয়ে প্রস্তুত হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার, যা প্রত্যেক দলের কাছে পাঠায় কমিশন। 28 পৃষ্ঠার খসড়ায় দফা মোট 84টি, বাস্তবায়নে রাখা হয়েছে 8টি অঙ্গীকারনামা। 20 আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের উপর মতামত জানাতে বলেছে কমিশন। বিএনপির দায়িত্বশীল নেতারা সেই খসড়া নিয়ে এখন পর্যালোচনা করছে। স্থায়ী কমিটিতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলতে চান তারা। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। খসড়া অঙ্গীকারনামায় 4 নম্বরে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, যা নিয়ে সিপিবি সহ বাম ঘরানা দলগুলো তীব্র আপত্তি তুলেছেন। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যদি প্রশ্ন তোলা যাবে না, এই প্রশ্ন আসা মানে এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। সুতরাং আমার বিবেচনায় এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। সিপিবি আপত্তি করলেও জামায়াত এনসিপি এমন ধারায় সন্তুষ্ট। তবে দল দুটি চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন, পরবর্তী সরকারের জন্য সংস্কার রেখে যাওয়া জাতির সাথে প্রতারণা বলেও মনে করেন তারা। টাইমলাইন ঠিক করেন, কবে বাস্তবায়ন করবেন। আমাদের দাবিতে এই সরকার নির্বাচন আগে এটা বাস্তবায়ন করবেন এবং এটার ভিত্তিতে নির্বাচন করবেন। সেই জিনিসটা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে এই সনদের সুফল জনগণ ভোগ করবে। না হলে এটা একটা কাগজি বিষয় হয়ে যাবে, জনগণের কোনো সুফল পাবে না, রাষ্ট্র কোনো সুফল পাবে না। সবকিছুকে যে আইনি দলিলটা তখন ভিত্তি হিসেবে কাজ করবে, গাইড করার জন্য, পরিচালনা করার জন্য। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিক রেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। এই দিক থেকে আমরা হতাশ। খসড়ার উপর মতামত জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সাথে আরেক দফা বৈঠকে বসার কথা জানিয়েছে ঐক্যমত কমিশন, যেখানেই মূলত চূড়ান্ত হবে জুলাই সনদ ও তার বাস্তবায়নের প্রক্রিয়া। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জুলাই সনদ বাস্তবায়নে এমন কোনো সিদ্ধান্ত নেবে না ঐকমত্য কমিশন। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, সনদের বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহানের মতে, আইনি ভিত্তি দেওয়ার আগে নোট অফ ডিসেন্ট কমিয়ে আনতে হবে, তা না হলে জুলাই সনদ জনগণের কাছেই প্রত্যাখ্যাত হবে। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন। বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে যাই থাকুক, প্রাধান্য পাবে এই সনদের প্রস্তাব, সুপারিশ। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে প্রশ্নও তোলা যাবে না। তবে বাস্তবায়ন পদ্ধতি বা কিভাবে এর আইনি ভিত্তি দেয়া হবে সে সম্পর্কে বলা হয়নি। এটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। এখনো
6 মাসের মতো বাকি আছে। তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে। এবারে আমরা আশা করি দ্রুতই এবারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমতে বসতে পারবো। কোনোভাবেই চাই না যে জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব পড়ুক। আমরা চাই জাতীয় নির্বাচনের প্রভাব পড়ুক, ইতিবাচক প্রভাব পড়ুক। তবে এই রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্ন, নোট অফ ডিসেন্টের সমাধান না হলে আইনি ভিত্তি কিভাবে হবে? কোনো দল স্বাক্ষর না করলে বা নির্বাচনে অংশ না নিলে সে দলের সমর্থক বা সাধারণ জনগণ কি জুলাই সনদ গ্রহণ করবে? এখন আমরা জুলাই চার্টারে এগ্রি করতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি না যে এই দল ক্ষমতায় যেয়ে এটাকে বাস্তবায়ন করবে। আপনি যখন গণপরিষদ দিয়ে যদি সেই একই দলকে ক্ষমতায় বসান, তো আপনি সেই একই দলকে কিভাবে বিশ্বাস করবেন যে সে জুলাই চার্টারে আপনি যা এগ্রি করছেন উইথ নোট অফ ডিসেন্ট সেটাকে সে বাস্তবায়ন করবে? লিগাল বাইন্ডিং না। আমার কাছে মনে হয় ফোকাসটা নোট অফ ডিসেন্টের জায়গাগুলোকে কিভাবে কমিয়ে এনে আমরা একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছাতে পারি। ঐকমত্য হওয়া 84টি প্রস্তাবের মধ্যে 13টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাড় দিয়ে হলেও সংস্কারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছতে হবে দলগুলোকে। তারা তো চিরকাল ক্ষমতায় থাকবে না, একটা সময় আসবে হয়তো তারাও বিরোধী দলে থাকবে, এটা হতে পারে। তখন তাদের সেই অবস্থান থেকে তাদের চিন্তা করা দরকার। এখন আমি যদি ছাড় না দিই তাহলে কি হবে? আইদার আমাকে স্ট্রিট এজিটেশনে যেতে হবে। ধরেন স্ট্রিট এজিটেশন না হয়ে আজকে দুই একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না। আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স সেটা আপনি সামলাতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় আপনি সামলাতে পারবেন না, আপনাকে কম্প্রোমাইজের রাস্তায় যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি সবসময় ক্যাওসই তৈরি করে যাব, আমি কোনো সময়ই কারো কথা মানবো না, নিজের ইচ্ছা মতোই ডিসিশন নিব, তাহলে সেটার প্রাইসটা আপনাদের পে করতে হবে। বিশ্লেষকদের দৃষ্টিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সনদের বাস্তবায়ন এবং ভিন্ন মতের জায়গাগুলো নিয়ে আর আলোচনার সুযোগ নেই। এক্ষেত্রে সরকার ও ঐকমত্য কমিশনকে প্রয়োজনে আরও কঠোর অবস্থান নেয়ার পরামর্শও তাদের। ক্লোজ ডোরে মিটিং করবেন বা ওনারা যখন ডিসকাশন করবেন তখন ওনাদেরকে দেখাতে হবে যে ওনাদের অ্যাকশনের নেগেটিভ কনসিকুয়েন্সগুলো কী হচ্ছে এবং সেই নেগেটিভ কনসিকুয়েন্সটা তাদের কতখানি ক্ষতি করছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়াকে পাশে চান ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। শুক্র ও শনিবার ধারাবাহিকভাবে বার্নামার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে এক্সক্লুসিভ এই সাক্ষাৎকার। তিনি জানান, সক্রিয় রাজনীতি কিংবা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। 3 দিনের রাষ্ট্রীয় সফরে গত 11 আগস্ট মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই সই করেন 5টি সমঝোতা স্মারক। সফরে কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ানের নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি সমন্বিত সমাধান এগিয়ে নিতে বিশেষ অবস্থানে রয়েছে। আশা প্রকাশ করেন, মালয়েশিয়া এই আলোচনায় তার প্রভাব প্রয়োগ করবে যাতে রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করতে পারে বাংলাদেশ। আগামী কয়েক মাসে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 3টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করে জানান, শুধু গত 1.5 বছরে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বন্ধ করে দিয়েছে অনুদান। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সক্রিয় রাজনীতিতে যোগ দেয়া বা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো ইচ্ছে নেই তার। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম এ মাসের শেষ নাগাদ চূড়ান্ত হবে। দেশ সঠিক পথে ফিরেছে জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্ত উদাহরণ। তাহলে কিভাবে একজন মুক্তিযোদ্ধা একটি গান লিখেছেন, এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে একটি ফুলকে বাঁচাবো যুদ্ধ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতার পর থেকে দেশের সকল কাজী কবি সাহিত্যিকায় আমাদের সচেতন করেছেন। রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বকে উদ্বুদ্ধ হয়েছে প্রতিবাদ, যেটার প্রকাশ আমরা
আমরা রিসেন্ট যেটা দেখেছি গত 1.5 যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে। এভাবেই কবি সাহিত্যিকরা, সম্মানিত উপস্থিতি, কিন্তু এইভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন। যেমন শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন। একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক এমনি ভাবে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণায় শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল, বাংলাদেশী জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করেন গভীর শ্রদ্ধাবোধ থেকে। শহীদ জিয়া সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদর্শের প্রতিটি নেতা কর্মীর মাঝে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন, কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বা খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। অস্থিরতা তেমন না থাকলেও গেল জুলাই মাসে 1% নিচে হয়েছে এডিপি বাস্তবায়ন। এটি ভালো লক্ষণ না বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগে ডিসেম্বর অথবা জানুয়ারিতে সংশোধন হবে বাজেট। জানান, মেট্রো রেলে চলমান বর্ধিত প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পরিবেশ ছাড়পত্র মিললেই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।
থমকে আছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। নানামুখী উদ্যোগ নেবার পরও পাল্টাচ্ছে না দৃশ্যপট। সরকারি কাজে গতি না থাকায় তৈরি হয়েছে নানামুখী সংকট। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করা হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাই মাসে এত কম প্রকল্প বাস্তবায়ন কেন তা খতিয়ে দেখা হবে। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1% কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না। গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। স্থানীয় সমালোচনা হলেও 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তবে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো। এর পরবর্তী ধাপ হলো পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে পৃথক প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জাপানের অর্থায়নে মেট্রো রেলের বর্ধিত অংশের কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা খতিয়ে দেখবে সরকার। মেট্রো রেল প্রকল্প প্রতি মাইলে কত ব্যয় হয় এটা খুঁজে দেখছেন যে অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে। ঢাকা ওয়াসার একটা বড় প্রকল্প, প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে, কেন প্রকল্পগুলো এতবার সংশোধন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায়। নির্বাচনের আগে ডিসেম্বর অথবা জানুয়ারিতে বাজেট সংশোধন করতে চায় সরকার। সভায় 6,500 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি। এডিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় খাল থেকে 6টি গ্রেনেড উদ্ধারের পর সেখানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, তল্লাশিতে এখন পর্যন্ত আর কি কি পাওয়া গেল, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সোহার, বগুড়া পৌরসভার ছোট কমিরা যে এলাকাটি 15 নম্বর ওয়ার্ডের এই এলাকাতেই মূলত বার্খি নামে একটি ছোট্ট খাল রয়েছে, দীর্ঘদিনের একটি পুরনো খাল। সেই খালের ভিতরে কিন্তু আজকে দুপুর নাগাদ স্থানীয় দুই ব্যক্তি আসলে মাছ ধরার চেষ্টা করছিলেন। এই সময় তারা প্রথমে একটি গ্রেনেড দেখতে পান। এরপর একে একে আরও 3টি গ্রেনেড তারা দেখার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রথমে জেলা পুলিশের অর্থাৎ সদর থানার পুলিশ সদস্যরা আসেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে আসেন। এরপরে তারা যৌথভাবে এখানে তল্লাশি চালিয়ে এরপর পরপর একটি করে, অর্থাৎ পরে আরও 2টি, সর্বমোট 6টি গ্রেনেড কিন্তু এই খাল থেকে উদ্ধার করা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বালতিতে আসলে পানির ভিতরে এখন গ্রেনেডগুলো রাখা রয়েছে এবং সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিট অর্থাৎ বোমা নিষ্ক্রিয়কারী যে দলটি রয়েছে তারা কিন্তু আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই এই এলাকায় চলে আসবেন এবং এরপরে আসলে তারা এই গ্রেনেডগুলো অর্থাৎ 6টি গ্রেনেড সেগুলো তারা নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন। আমরা জেলা পুলিশের অর্থাৎ সদর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা আসলে প্রাথমিকভাবে সোহার এখন পর্যন্ত তারা ধারণা করছেন যে এটি আসলে মুক্তিযুদ্ধকালীন অর্থাৎ 1971 সালে যুদ্ধকালীন যে গ্রেনেডগুলো ব্যবহার হয়েছে সেগুলোর এই গ্রেনেডগুলো হতে পারে। তবে বোম ডিসপোজাল ইউনিট আসার পরে এগুলো আসলে এখনো সক্রিয় রয়েছে কিনা বা কি অবস্থা রয়েছে সেগুলোর কিন্তু বিস্তারিত জানা যাবে। সোহার, সূচনা আপনাকে ধন্যবাদ। না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শে হয়েছে। আরপিওতে আসলে ইসি জানাবে, তখন বিবেচনা করা হবে। বিকেলে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাতের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় বেশি সংখ্যক সেনা উপকূলে নৌ সহযোগিতা করবে বলে জানিয়েছে ইসি। তাই আইনশৃঙ্খলা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছে না সরকার। এছাড়া আচরণবিধি, সীমানা পুনর্নির্ধারণ সহ সামগ্রিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। তাদের নির্বাচনী প্রস্তুতি সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে,
নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। আর একটা হলো সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। অক্টোবরের মধ্যে শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের চলমান মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের এই মামলায় এ পর্যন্ত 9 ছাত্রের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 4 জন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 9 জনের সাক্ষ্য। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষী দেন, তুলে ধরেন আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়া খুলনায় আহত নাইম শিকদার তুলে ধরেন সেখানকার নির্মম হত্যাযজ্ঞের চিত্র। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল, একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল, গুলিটা অনেকদিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। অক্টোবরের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ো ছাড়া, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়া সহ 4 মামলার 16 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শতভাগ আবাসন সুবিধা অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় প্রায় 3 ঘন্টার মতো অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি ও প্রো ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। বেলা 2:30টার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এক পর্যায়ে তালা লাগিয়ে দেয় প্রশাসনিক ভবনে। এতে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকেন উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তারা। পরে তারা বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হন একজন শিক্ষার্থী। জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন, বারবার আবেদন এবং আন্দোলন করলেও এখনও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি প্রশাসন। অথচ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম হল নির্বাচিত ছাত্র সংসদ। এদিকে উপাচার্য জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন আইনটি বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে শুরু হয় কর্মসূচি, চলে বেলা 12টা পর্যন্ত। বক্তারা বলেন, বিশেষ একটি চাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করেছে কর্তৃপক্ষ। এ সময় অবিলম্বে তাদের অধিকার পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। এর আগে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হলে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সচেতনতা বাড়াতে রাজধানীর গুলশানে হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কর্মসূচির আয়োজন করে সিএমস এলিট। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালের 3 চিকিৎসক এই কর্মসূচিতে অংশ নেন। তারা হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের বিষয়ে তথ্য দেন রোগীদের। পরে রোগীদের নানা প্রশ্নের উত্তরও দেন চিকিৎসকেরা। ক্যাম্পেইনে বিভিন্ন রোগের লক্ষণ, প্রতিকার এবং জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস নিয়ে নানা পরামর্শ দেওয়া হয় রোগীদের।
বরিশালে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মারধর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরেবাংলা মেডিকেল সহ স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে মেডিকেল কলেজ গেটের সামনে অবস্থান নেয় তারা। এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একসাথে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে এক চিকিৎসক বাইরে বের হলে তার উপর হামলা চালানো হয়, দেখা দেয় উত্তেজনা। ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে একে অন্যকে দুষছে দুপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার আন্দোলনকারী ও মেডিকেল কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এখানে বিভিন্ন ডাক্তার এবং রোগী, আমাদের এক স্যার তো অটোমেটিক ওই যে গেটের বাইরে চলে গেছে, তার গায়ে হাত তুলছে। দেশীয় অস্ত্র এবং লাঠি সহ তারা মেডিকেলের সামনে অবস্থান করেছে এবং আপনারা দেখেছেন আমরা যখন মিছিল করতেছি তারা আমাদের উপরে ইট পাটকেল মেরেছে। টের পেয়ে সঙ্গে সঙ্গে এখানে আমরা পুলিশ মোতায়েন করি এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাদের রিকোয়েস্ট করার কারণে তারা এখান থেকে চলে যায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে 15 লাখ টাকা মূল্যের ভেজাল কসমেটিক্স জব্দ হয়েছে। আটক হয়েছে একজন। সকালে উপজেলার 16 ঘর ইউনিয়নে অভিযান চালানো হয়। সময় আটককৃত ব্যক্তির ভাড়া বাসা থেকে 24 প্রকারের ভেজাল কসমেটিক্স সহ উৎপাদন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের কর্মকর্তা জানান, আটককৃত ইয়াসিন দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের বাড়িতে বাসা ভাড়া নিয়ে ভেজাল কসমেটিক্স কারখানা পরিচালনা করত। ইয়াসিনকে আটকের পর শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সহ আশপাশের এলাকায় পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। দুপুরে পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আরসিএল মোড় এলাকায় জড়ো হন কয়েকশো নারী পুরুষ। সেখানে প্রায় 3 ঘন্টা অবরোধ করেন তারা। এ সময় ঢাকা পাটুরিয়া মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। গত কয়েকদিন ধরে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি। ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ভুটানের দ্বিতীয় দিনের অনুশীলনে ফিটনেসের পাশাপাশি টেকনিক্যাল নিয়েও কাজ করছে পুরো দল। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে মেয়েরা প্রস্তুত হচ্ছে বলে জানান সহকারী কোচ আবুল হোসেন। 20 আগস্ট ভুটান ম্যাচকে সামনে রেখে সেরাটা দেওয়ার তাগিদ তার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ায় ফিটনেসের জন্য দেয়া হচ্ছে বাড়তি মনোযোগ। টুর্নামেন্টের আগে পুরো দল প্রস্তুত হয়ে যাবে বলে বিশ্বাস সহকারী কোচ আবুল হোসেনের। আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স। এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। খাদ্যাভাব ও অপুষ্টিতে গাজায় বেড়েই চলেছে প্রাণহানি। 24 ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও 11 জনের। এছাড়া শনিবার উপত্যকা চালানো হামলায় নিহত হন আরও 31 ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রের কাছে খাবার সংগ্রহের সময় আইডিএফের নির্বিচার গুলিতে প্রাণ যায় 14 জনের। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের আঙিনায় ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যেখানে নিহত হয়েছে কমপক্ষে 7 জন। গাজা সিটির 4টি এলাকা জয়তুন, সাবরা, তুফা ও রিমালে তীব্র বিমান হামলা চালানো হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি ভবনে চালানো হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের 6 জন। দর্শক, এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।